কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের বারান্দায় প্রথম দেখা হয়েছিল তাদের। দিব্যাংশু শব্দের মানুষ, ইতিহাসের গবেষক, আর ঋদ্ধি সঙ্গীতের মতো নরম, রবীন্দ্রসঙ্গীতের ছায়ায় বড় হওয়া এক চিত্রশিল্পী। সেই সন্ধ্যায় বৃষ্টি নামছিল খুব ধীরে ধীরে, যেন শহরটাও কথা বলতে চাইছিল না, শুধু শুনছিল। দিব্যাংশু ঋদ্ধির আঁকা ছবির সামনে দাঁড়িয়ে বলেছিল, তুলির টান যেন কথা বলছে। ঋদ্ধি হালকা হেসে উত্তর দিয়েছিল, সব কথা কি উচ্চারণে হয়? সেই এক বাক্যে শুরু হয়েছিল এমন একটা শান্ত অনুভব যা কখনোই উচ্চস্বরে প্রেম দাবি করেনি। তাদের দেখা হতো কফি শপে, বইয়ের পাতার ফাঁকে, কিংবা সন্ধ্যার আলো ফুরিয়ে যাওয়ার আগের নিস্তব্ধ মুহূর্তে। জীবনের কঠিন বাস্তবে দিব্যাংশুকে চলে যেতে হয় বিদেশে। গবেষণার ডাক, দায়িত্বের টান, ঋদ্ধি থেকে যায় শহরের ভেতরেই, রংতুলি আর অপেক্ষাকে সঙ্গে নিয়ে। তারা ফোনে চ্যাট করত, কারো ছিল না কোনো অভিযোগ। দুজনের কাছে অনুপস্থিতি ছিল অভ্যেস, কিন্তু অনুভূতি ছিল অনর। একদিন সেই বিড়লা একাডেমির বারান্দায় আবার দেখা হয় তাদের। সন্ধ্যা তখনও রেশমি, বাতাসে তখন অতীতের গন্ধ। দিব্যাংশু চুপ করে তাকিয়েছিল ঋদ্ধির দিকে, আর মৃদু গলা বলেছিল, এতদিন পর কিছু বলবে না? ঋদ্ধি খুব শান্ত স্বরে বলেছিল, কিছু প্রেম কথা চায় না, চায় উপস্থিতি। ধীরে তার হাতটা ধরেছিল দিব্যাংশু। চোখ ভিজে গিয়েছিল ঋদ্ধির। সেই মিলনে ছিল না উচ্ছ্বাসের চিৎকার, ছিল গভীর নীরবতা। সময়ের দ্বিধা পেরিয়ে ধুতি পাঞ্জাবি পরিহিত দিব্যাংশু যখন লাল বেনারসি শাড়িতে স্নিগ্ধা ঋদ্ধির কপালে সিঁদুরে রেখা টেনে দিচ্ছিল, তখন একজনের মুখে ছিল দীর্ঘ যাত্রা শেষে ঘরে ফেরার সেই গভীর নিশ্চিন্ততা, আর একজনের চোখে ফুটে উঠেছিল অদ্ভুত এক শান্তি। একান্তে শরীরের কাছাকাছি আসার মধ্যেও ছিল এক ধরনের শ্রদ্ধা, যেখানে ভালোবাসা শুধু আকাঙ্ক্ষা নয়, সম্পূর্ণ সমর্পণ। ঋদ্ধি দিব্যাংশুর কাঁধে মাথা রেখে বলেছিল, এতদিন পর মনে হচ্ছে আমি বাড়ি ফিরেছি। দিব্যাংশু তার রক্তিম গোলাপের পাপড়ির মতো কোমল ঠোঁটে চুম্বন এঁকে উত্তর দিয়েছিল, কারণ এবার বাড়িটাই তুমি।